ছাত্র ছাত্রীরা আজকে আবারও একটা আমরা নতুন পেজ নিয়ে হাজির হয়েছি। আজকে পর্ষদের টেস্ট পেপারের 293 পেজের যে স্কুলটি রয়েছে তা আমরা সলিউশন করব। তো আমরা বিগত দিনে অনেকটাই পেজ করিয়ে এসেছি। সেই সমস্ত পেজগুলোর সলিউশন যদি ফিজিক্যাল সায়েন্সের দেখে না থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেইখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তাছাড়াও এবিটি এর টেস্ট পেপারের সলিউশন চলছে, সেটারও ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেইখান থেকে দেখে নেবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের এই ক্লাসটির শেষে একটা বড় ঘোষণা তোমাদের জন্য রয়েছে, একটা সুখবর রয়েছে, যেটা তোমাদের শেষে বলবো। আগে আমরা পেজটি করে নেব, ঠিক আছে? তো এইখানে দেখো, প্রথমে যে প্রশ্নটি রয়েছে, বয়েল সূত্রে পি ভার্সাস 1/v এর লেখচিত্র কেমন হবে? যদি আমরা লেখচিত্রটা অঙ্কন করি, তোমাদের এটা রয়েছে, ঠিক আছে? ডি অপশানটি কারেক্ট হবে, এখানে ডি অপশানটি কারেক্ট হবে। তো এটা বোঝানোর জন্য জাস্ট এটা করা, আর কিছুই না। 1/v, তো আমরা বয়েলের সূত্র অনুসারে কি জানি, যে পিভি সমান ধ্রুবক বা কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে আমরা প্রাথমিক যে বয়েলের সূত্র যেটা জেনেছিলাম, পি প্রপোর্শনাল 1/v, অর্থাৎ 1/v এর সঙ্গে সমানুপাতিক হবে চাপ, ঠিক আছে? তো এইখানে 1/v এর মান যত বাড়বে চাপের মানটাও তত বাড়বে। তাহলে এটা কিন্তু মূল বিন্দুগামী একটা সরলরেখা হবে, ঠিক আছে? তো মূল বিন্দুগামী সরলরেখাটি তোমরা অঙ্কন করে দেবে। তো ডি অপশানটি এখানে কারেক্ট হবে। এরপর দেখো, 1-3 যে প্রশ্নটি রয়েছে, কোনো গ্যাসের আণবিক ভর 64 হলে গ্যাসটির বাষ্প ঘনত্ব কত হবে? এইখানে যেটি সঠিক হবে তা হচ্ছে সি অপশানটি, অর্থাৎ এখানে 32টি সঠিক হবে, ঠিক আছে? বাষ্প ঘনত্ব 32 হবে। তো কেমন করে এলো সেটা আমরা একটু দেখে নেব। তো আমরা জানি m সমান 2d, অর্থাৎ m বলতে আণবিক ভর এবং d বলতে বাষ্প ঘনত্ব। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি d সমান m/2, ঠিক আছে? তাহলে বাষ্প ঘনত্ব সমান কী হবে? m এখানে 64 দেওয়া আছে, তাহলে 64/2 করে দিলে আমরা 32 পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে সি অপশানে রয়েছে। এরপর 1-4 যে প্রশ্নটি রয়েছে, দেখো এটারও উত্তর তোমরা পেয়ে যাবে উত্তরমালাতে, সমস্যা নেই, কিন্তু বোঝানোর জন্যই জাস্ট এটা করা। 30 সেমি বক্রতা ব্যাসার্ধের একটি অবতল দর্পণের মেরু থেকে কত দূরে প্রধান অক্ষের ওপর একটি বস্তুকে রাখলে উহার একটি বিবর্ধিত সমশীর্ষ প্রতিবিম্ব হবে? তো এখানে অপশন দেখে তোমরা কিন্তু কারেক্ট করে দিতে পারো, সেটা সমস্যা নেই, কিন্তু সেটা বেশি দিন কিন্তু তোমাদের মনে থাকবে না। তাই তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্যই এটা লিখছি, কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় এত সব লিখতে হবে না, জাস্ট অপশানটাই দাগ নাম্বার দিয়ে করবে, ঠিক আছে? তো অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব সমশীর্ষ বিবর্ধিত হয়, বস্তুর চেয়ে বড় হয়। বিবর্ধিত মানে বস্তুর চেয়ে বড়। আর যে পেতে হলে বস্তুকে প্রধান অক্ষের ওপর ফোকাস এফ ও মেরুর মধ্যে অবস্থান করাতে হবে। তাহলে কোথায় অবস্থান করাতে হবে? প্রধান অক্ষ এবং প্রধান অক্ষের যে ওপর ফোকাস এবং মেরুর মধ্যবর্তী স্থানে, অর্থাৎ ফোকাস এফ দৈর্ঘ্যের কম দৈর্ঘ্যের মধ্যে বস্তুকে অবস্থান করাতে হবে, ঠিক আছে? তো আমরা দেখো, দর্পণের বক্রতা ব্যাসার্ধের সঙ্গে যে ফোকাসের যে দৈর্ঘ্যের যে সম্পর্ক, এফ আর সমান 2f, এখান থেকে আমরা এফ বের করে নেব। এফ সমান কি? r/2। এখানে বক্রতা ব্যাসার্ধ 30 দেওয়া আছে, তাহলে 30/2 করে দেব। 30/2 করলে এখানে 15 দিয়ে কেটে যাবে, ঠিক আছে? তাহলে এখানে 15 সেন্টিমিটার হবে। তাহলে উত্তরটি হবে আমাদের ডি অপশানের 15 সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে আমরা উত্তরটি লিখে দেব, বস্তুটিকে 15 সেন্টিমিটার কম দূরত্বে অবস্থান করাতে হবে, অর্থাৎ ডি অপশন 15 সেন্টিমিটার অপেক্ষা কমে অবস্থান করাতে হবে। এরপরে চলে যাচ্ছি 1-8 যে প্রশ্নটি রয়েছে, 0.2 ওহম এর দুটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধের মান কত হবে? এখানে ডি অপশনটি কারেক্ট হবে, 1/10 ওহম। কিভাবে এলো সেটা আমরা দেখে নেব। সমান্তরাল সমবায় তুল্য রোধ, এখানে আমরা যেটা জানি যে R1 × R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, অর্থাৎ দুটো রোধের গুণফল ডিভাইডেড বাই দুটো রোধের সমষ্টি।
ঠিক আছে। তো এইভাবে যদি আমরা করি তো আমাদের উত্তরটি চলে আসবে 1/10 ওহম, যেটা আমাদের উত্তর। এই সার্কিটটা এঁকেছি তোমাদের বোঝানোর জন্য। তো তোমরা পরীক্ষার খাতায় এত সমস্ত কিছু লিখতে যাবে না, কেবলমাত্র প্রশ্নটিকে টুকে দিয়ে যে অপশানটা কারেক্ট তার অপশনের দাগ নাম্বার সহ লিখে দেবে। 1/10 দেখো, নিচের প্রদত্ত দ্বিতীয় পর্যায়ের মৌল সমূহের ক্ষেত্রে আয়নন শক্তির সঠিক ক্রমটি কোনটি হবে? এখানে সঠিক ক্রমটি হবে বি অপশন। ঠিক আছে, তো বি অপশনের সঠিক ক্রমটা হয়। তো কেন হয় এটা আমি জাস্ট ব্যাখ্যা করেছি তোমাদের মনে রাখার জন্য। তো বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন মৌলগুলি দ্বিতীয় পর্যায়ের মৌল। পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে ক্রমশ আয়নন শক্তি বৃদ্ধি পেতে থাকে। তাহলে আয়নন শক্তি যে ক্রম হবার কথা এখানে অ্যাকচুয়ালি কত হয়? সব থেকে বেশি অক্সিজেনের হওয়ার কথা, তারপর নাইট্রোজেন, তারপরে হচ্ছে কার্বন, তারপর বোরন। কিন্তু বাস্তবে সেটা হচ্ছে না। এখানে দেখতে পাচ্ছি আমরা ক্রমটি একটু পরিবর্তিত হয়েছে, অর্থাৎ অক্সিজেনের থেকে নাইট্রোজেনের আয়নন শক্তিটি বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ সর্বাধিক হয়ে যাচ্ছে নাইট্রোজেন, তারপর অক্সিজেন, তারপর কার্বন, তারপর বোরন। ঠিক আছে, তো এইখানে এটা হওয়ার কারণটা কি? এর কারণ হচ্ছে নাইট্রোজেনের আয়নন শক্তি অক্সিজেন অপেক্ষা বেশি হয়, কারণ নাইট্রোজেনের বহিস্তম কক্ষে সুস্থিত ইলেকট্রন বিন্যাস থাকে। এর বেশি কিন্তু তোমাদের যদি বলা হয় তোমাদের মাথায় ঢুকবে না, কারণ এটা এইচএসের প্রশ্ন তোমাদের ক্ষেত্রে দিয়েছে এমসিকিউ টাইপ। জাস্ট এইটুকু মনে রাখো, এদের বহিস্তম নাইট্রোজেনের ক্ষেত্রে তার বহিস্তম কক্ষপথে সুস্থিত ইলেকট্রন বিন্যাস থাকে। এরপর 1/11 যে প্রশ্নটি রয়েছে দেখো, ABCDE এর পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে এবং এদের মধ্যে কোনটি একই পর্যায়ভুক্ত সেটা বলো। তো এখানে তোমরা অবশ্যই সি অপশনটি টিক করে দেবে। তো কেন সেটা একটু দেখে নাও, যে এর ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি তাহলে কে কক্ষপথে দুটি, তাহলে কক্ষপথের সংখ্যা এখানে একটি, তাই একটি প্রথম পর্যায়। বি এর ক্ষেত্রে কক্ষপথ দেখো আমরা দুটো পাচ্ছি, দুটো কক্ষপথ, তাহলে এটা দ্বিতীয় পর্যায়ে অবস্থান করবে। এবং সি এর ক্ষেত্রে আমরা দুটো কক্ষপথ দেখতে পাচ্ছি, দ্বিতীয় পর্যায়ে অবস্থান করবে। এবং ডি এর ক্ষেত্রেও দেখছি দুটো পর্যায়, তাহলে এই দুটি কক্ষ, তাহলে হচ্ছে এটা দ্বিতীয় পর্যায়ে অবস্থান করবে। কিন্তু ই এর ক্ষেত্রে দেখো চারটি পাচ্ছি আমরা কক্ষপথ, তাহলে চতুর্থ পর্যায়ে অবস্থান করবে, অর্থাৎ কক্ষপথের সংখ্যার উপর নির্ভর করে তার পর্যায়গুলো হবে। ক্লিয়ার? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বি এবং সিডি এই তিনটি কিন্তু দ্বিতীয় পর্যায়ে অবস্থান করবে, তাই আমরা সি অপশনটিকে বেছে নেব। এরপর 2-3 যে প্রশ্নটি রয়েছে দেখো, 28 ডিগ্রি সি এবং 298 কে এর মধ্যে কোনটি উষ্ণতার মান বেশি? তো এখানে তোমরা অবশ্যই বলতে পারবে, দেখেই বলতে পারছো যে এখানে 28 ডিগ্রি সি এর মানটা কিন্তু বেশি হচ্ছে, কারণ এর সঙ্গে যদি 273 যোগ করে দিই, কেলভিনে করি, তাহলে 301 আসছে। আর আমাদের এখানে দেওয়া আছে 298 কে, তাহলে অবশ্যই এখানে 28 ডিগ্রিটার উষ্ণতা বেশি হবে। ঠিক আছে, এর পরেরটা দেখো 2 অথবা, একটি অবতল গলীয় দর্পণের বস্তুকে বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে রাখলে গঠিত প্রতিবিম্বের প্রকৃতি কীরূপ হবে? তো বস্তুকে যদি আমরা দর্পণ অর্থাৎ অবতল দর্পণের বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে যদি রাখি, সেই ক্ষেত্রে প্রতিবিম্ব সৎ হবে, বিবর্ধিত হবে, অবশিষ্ট হবে। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছে দেখো 2-16, গ্রাফাইট তড়িৎ পরিবহন করে, তার সত্ত্বেও তড়িৎ বিশ্লেষণ নয় কেন? তো গ্রাফাইট একটি কঠিন অধাতু যা তড়িৎ পরিবহন করে, জলীয় দ্রবণে আয়নিত অবস্থায় থাকে না বা আয়নে বিয়োজিত হয় না, তাই এটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। এরপরে আসছি 2-18, সোডিয়াম ক্লোরাইড এবং ক্লোরোফর্ম এর মধ্যে কোনটি স্ফুটনাঙ্ক বেশি হবে? তো স্ফুটনাঙ্ক বেশি হয় তড়িৎযোজী যৌগেরগুলোর ক্ষেত্রে সমযোজী থেকে। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি NaCl একটি তড়িৎযোজী যৌগ, কারণ NaCl এর মধ্যে আয়নীয় বন্ধন বর্তমান, কিন্তু তাই NaCl এর স্ফুটনাঙ্ক বেশি হবে, কিন্তু ক্লোরোফর্মের ক্ষেত্রে সমযোজী যৌগ, তাই এর স্ফুটনাঙ্ক কম হবে। এরপরে আসছি 3-1 অথবা, কোলবেড মিথেনটা কি? তো কোলবেড মিথেনটা দেখো, কয়লা উৎপাদনের সময় যে মিথেন গ্যাস উৎপন্ন হয় তা কয়লা গাত্রের সূক্ষ্ম ছিদ্রের মধ্যে অধিশোষিত অবস্থায় থাকে। এর পাশাপাশি কয়লার বিভিন্ন স্তরের মাঝখানে থাকা ফাঁকাগুলিতেও মিথেনের মুক্ত অবস্থায় বা জলের সঙ্গে সম্পৃক্ত অবস্থায় উচ্চ চাপে জমা থাকে। কয়লা খনিতে কয়লার কঠিন স্তরে অধিশোষিত
এই মিথেন গ্যাসকেই কয়লা খনির মিথেন বা কোলবেট মিথেন বলা হয়। ঠিক আছে, এরপরে আসছি 3-2 অথবা যে প্রশ্নটি রয়েছে, ঘরের উষ্ণতায় 76 সেন্টিমিটার পারদচাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 1 লিটার। উষ্ণতা অপরিবর্তিত থাকলে 19 সেমি এইচজি চাপে ওই গ্যাসের আয়তন কত হবে? তাহলে প্রদত্ত দেখো প্রাথমিক যে চাপ দেওয়া আছে P1 তা হচ্ছে 76 সেন্টিমিটার, প্রাথমিক আয়তন V1 দেওয়া আছে 1 লিটার। ঠিক আছে, এবং অন্তিম চাপ যেটা দেওয়া আছে P2 তা 19 সেন্টিমিটার এইচজি, এবং আমরা ধরে নেব যে গ্যাসের আয়তন হচ্ছে V লিটার, যেটা আমরা ধরে নিয়েছি। যেহেতু উষ্ণতা অপরিবর্তিত থাকছে তাই আমরা বয়েলের সূত্র অনুসারে বলে দিতে পারি যে P1 V1 সমান P2 V2। ঠিক আছে, সেইখান থেকে আমরা V2 মান নির্ণয় করব, কারণ V2 মান আমরা জানি না, V2 মান আমরা V ধরে নিয়েছি। তাহলে V সমান হয়ে যাবে 76 গুণিত 1 ডিভাইডেড বাই 19। ঠিক আছে, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 4, অর্থাৎ V সমান হয়ে যাবে 4 লিটার, অর্থাৎ বলে দিতে পারি অতএব ওই গ্যাসের আয়তন হবে 4 লিটার। ওকে, কোনো জায়গায় যদি তোমাদের মনে হয় খুব তাড়াহুড়ো বলা হয়ে যাচ্ছে, তাহলে ভিডিওটিকে রিভার্সে নিয়ে গিয়ে আবার দেখে নেবে, জিনিসটা বুঝতে পারবে। এরপর দেখো 3-3 অথবা বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহৃত হয় কেন? তো দৃশ্যমান আলোক রশ্মিগুলির মধ্যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, ফলে লাল আলোর বিক্ষেপণ সবচেয়ে কম। তাই লাল আলো বায়ুমণ্ডলকে ভেদ করে বহুদূর যেতে পারে। সুতরাং কোনো বিপজ্জনক জায়গায় আসার অনেক আগেই গাড়ির চালক লাল আলো দেখে বিপদ সম্পর্কে সতর্ক হতে পারে। ঠিক আছে, এর পরের যে প্রশ্নটি আসছে 3-6, Cl2 অণু গঠিত হয় কিন্তু Ne2 অণু গঠিত হয় না কেন? এর কারণটা দেখো, Cl এর ইলেকট্রন বিন্যাস যদি আমরা ক্লোরিনের দেখি, K কক্ষপথে 2টি এবং L কক্ষপথে 8টি, M কক্ষপথে 7টি। নিয়নের ক্ষেত্রে যদি ইলেকট্রন বিন্যাস দেখি, K কক্ষপথে 2টি, L কক্ষপথে 8টি। ঠিক আছে, এরপর আমরা লিখে দেব যে ক্লোরিন পরমাণুর যোজ্যতা কক্ষে 7টি ইলেকট্রন থাকে। 2টি ক্লোরিন পরমাণু তাদের যোজ্যতা কক্ষে বিজোড় ইলেকট্রন দুটির সাহায্যে একটি ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে তাদের অষ্টক সূত্র পূর্তি ঘটে এবং সুস্থিরতা লাভ করে, ফলে ক্লোরিন যে অণুর গঠন হয়। অপরদিকে নিষ্ক্রিয় মৌল নিয়ন পরমাণুর ক্ষেত্রে অষ্টক পূর্তি যোজ্যতা কক্ষ থাকে, মানে অলরেডি থাকে অষ্টক পূর্তি। ঠিক আছে, যা সুস্থিত, তাই এরা নিষ্ক্রিয়। তাই 2টি নিয়ন পরমাণু পরস্পর বন্ধন গঠনের প্রবণতা দেখায় না, তাই এদের Ne2 অণু দেখা যায় না। এরপর 4-1 দাগের যে প্রশ্নটি রয়েছে সেটা আমরা দেখে নেব। জলাশয়ের তলদেশ থেকে বায়ুর বুদবুদ ওপরে উঠতে থাকলে ক্রমশ আয়তন কেন বৃদ্ধি পেতে থাকে? এবং দ্বিতীয় অংশে দেওয়া আছে আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বলের মান কত? তো উত্তরটি লিখে দাও। জলাশয়ের তলদেশ থেকে যত ওপরের দিকে ওঠা যায় জলের চাপ ততই কমতে থাকে। বায়ুর বুদবুদ গভীর অর্থাৎ তলদেশ থেকে ওপরের দিকে উঠতে থাকলে বুদবুদের ওপর চাপ ক্রমশ কমতে থাকে। জলের উষ্ণতা সর্বত্র সমান ধরে নিয়ে বয়েলের সূত্রানুযায়ী বলা যায় যে বায়ুর বুদবুদ তলদেশ থেকে ওপরের দিকে ওঠার সময় এর আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতিকভাবে বাড়তে থাকে, অর্থাৎ চাপ কমলে আয়তন বাড়বে। এরপর দেখো আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বলের মান কিন্তু 0 হয়, তাই আদর্শ। যদি আকর্ষণ বল গণ্য করা হতো গ্যাসের গতিতত্ত্ব অনুযায়ী তাহলে কি আদর্শ গ্যাস আর থাকতো না, সেটা বাস্তব গ্যাস হয়ে যেত। এরপর দেখো অথবা যে প্রশ্নটি রয়েছে দেখো, 30 ডিগ্রি সি উষ্ণতায় 750 mmHg পারস্তম্ভের চাপে কোনো গ্যাসের আয়তন 150 সেন্টিমিটার কিউব। ওই একই উষ্ণতায় গ্যাসের চাপ 1000 mmHg চাপে সমান করলে গ্যাসটির আয়তন কত হবে? এবং দ্বিতীয় অংশে দেওয়া আছে বয়েলের সূত্রের ধ্রুবক কী কী সেটা লিখো। তো এখানে আমাদের প্রদত্ত দেওয়া আছে প্রাথমিক যে উষ্ণতা T1 30 ডিগ্রি সি, সেটাকে আমরা কেলভিনে করলে 303 K আসছে।
এবং প্রাথমিক আয়তন এখানে V1 যা হচ্ছে 150 সেন্টিমিটার কিউব, এবং গ্যাসটির প্রাথমিক চাপ P1 সেটা হবে 750 mmHg, এবং অন্তিম চাপ P2 1000 mmHg। দেখো এখানে উষ্ণতা কিন্তু স্থির বলেছে প্রশ্নে, তাহলে আমরা বলতে পারি যেহেতু উষ্ণতা স্থির আছে সেহেতু বয়েলের সূত্র অনুসারে আমরা বলতে পারি P1 V1 সমান P2 V2, অর্থাৎ V2 সমান হবে P1 V1 বাই P2। এরপর আমরা এখানে P1 এর মান 750 এবং V1 এর মান 150 আর P2 এর মান 1000 বসিয়ে দেব। দেওয়ার পর শূন্য শূন্যগুলো দুটো কেটে যাবে, তারপর যদি কাটাকাটি করি আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 112.5, অর্থাৎ গ্যাসটির আয়তন হয়ে যাবে 112.5 সেন্টিমিটার কিউব, যেটা আমাদের উত্তর। এর পরের যে দ্বিতীয় অংশের প্রশ্নটি ছিল বয়েলের সূত্রে ধ্রুবক রাশিগুলি কি কি। বয়েলের সূত্রে ধ্রুবক রাশি হচ্ছে গ্যাসের ভর অর্থাৎ m এবং গ্যাসের উষ্ণতা অর্থাৎ T, এই দুটো কিন্তু স্থির থাকে। এরপর 4-2 যে প্রশ্নটি রয়েছে দেখো, বাষ্প ঘনত্ব কাকে বলে। এই প্রশ্নটা তোমরা বই থেকে পেয়ে যাবে, নতুন করে এটা আর বলে টাইম ওয়েস্ট করব না। লোহিত তপ্ত লোহার ওপর দিয়ে স্টিম চালনা করে 0.2 গ্রাম হাইড্রোজেন পেতে হলে কত পরিমাণ লোহার প্রয়োজন হবে। ঠিক আছে, তো বিক্রিয়ার সমিত সমীকরণ আমরা করে নেব। FeH2O, সেখান থেকে পেয়ে যাচ্ছি Fe2O3 এবং H2। তো এখানে 56 গ্রাম আয়রন আমরা ব্যবহার করে সেইখান থেকে আমরা 2 গ্রাম হাইড্রোজেন পাচ্ছি। তাহলে আমরা এইখানে বিক্রিয়া অনুযায়ী বলে দিতে পারি যে 2 গ্রাম হাইড্রোজেন পেতে লোহার প্রয়োজন 56 গ্রাম, যা স্টিমের সঙ্গে বিক্রিয়া করে। এবং 1 গ্রামের জন্য কত লাগবে 56/2, এবং 0.2 গ্রামের জন্য কত লাগবে 56 গুণিত 0.2 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 5.6 গ্রাম। অর্থাৎ আমরা উত্তরটি লিখে দেব, লোহিত তপ্ত লোহার ওপর দিয়ে স্টিম চালনা করলে 0.2 গ্রাম হাইড্রোজেন পেতে হলে 5.6 গ্রাম লোহার প্রয়োজন হবে। ঠিক আছে, এরপরে আসছি 4-5, মোটর গাড়ির ভিউ ফাউন্ডার হিসেবে কোন দর্পণ ব্যবহার করা হয়, কেন। উত্তর লেন্সের সামনে রাখা একটি বস্তুর দৈর্ঘ্য 7 সেমি এবং বস্তুটির রৈখিক বিবর্ধন 1.2 হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে তা নির্ণয় করতে বলেছে। তো এখানে প্রথমেই আমরা উত্তরটি দেখো, প্রথম অংশে দেখে নেব। মোটর গাড়ির ভিউ ফাউন্ডার হিসেবে উত্তল দর্পণ ব্যবহার করা হয় কারণ উত্তল দর্পণের সামনে থাকা কোনো বস্তু সর্বদা খর্বাকায় অসৎবিম্ব গঠন করে, ফলে কোনো গাড়ির চালক তার পেছনে যে অনেক দূরে কোনো গাড়ি বা বস্তু বা ব্যক্তি খর্বাকার অসৎবিম্ব উত্তল দর্পণের দেখতে পায় এবং দুর্ঘটনা ঘটার থেকে বাঁচতে পারে। অর্থাৎ এক কথায় বলতে পারি, যদি আমরা ভিউ ফাউন্ডার হিসেবে উত্তল দর্পণ ব্যবহার করি তাহলে একটা ছোট্ট জায়গার মধ্যে অনেকটা অংশের প্রতিচ্ছবি আমরা পেয়ে যাব। এরপর দ্বিতীয় অংশের যে প্রশ্নটি রয়েছে দেখো, বস্তুর পদার্থ যেগুলো দেওয়া আছে, বস্তুর দৈর্ঘ্য 7 সেমি এবং রৈখিক বিবর্ধন এখানে 1.2। তো ধরি প্রতিবিম্বের দৈর্ঘ্য হবে যে ভি সেমি, তো প্রশ্নানুসারে মিউ সমান হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। এরপর আসছি মানগুলো বসিয়ে দেব। ঠিক আছে, প্রতিবিম্বের দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি ভি, তাহলে ভি সমান হয়ে যাবে 7 গুণিত 1.2, সেখান থেকে পেয়ে যাচ্ছি 8.4, অর্থাৎ প্রতিবিম্বের দৈর্ঘ্য হবে 8.4 সেন্টিমিটার। ওকে, তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের যে সুখবরটা বলবো বলেছিলাম, কারণ তোমাদের যে জীবন বিজ্ঞান, সেই জীবন বিজ্ঞান বইয়ের যে চিত্র বা প্রশ্নপত্রে যে চিত্র থাকে তার কয়েকটি চিত্র আমি আজকে তোমাদের সাজেশন দেব। দুটো মাত্র করলেই কিন্তু তোমরা সেইখানে কমন পাবে, এটা কিন্তু 100% গ্যারান্টি দিয়ে বলা যেতে পারে। তো সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চোখ রাখো আমাদের চ্যানেলে, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটি আসবে এই আজকেই আমরা রাত্রি 9টার দিকে দেব। ওকে, এরপরে দেখো যে প্রশ্নটি রয়েছে,
4-এর 6 দেখাও যে তিনটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধের অনন্যক উপাদান রোধগুলির অনন্যকের যোগফলের সমান হয়। তো এটা দেখো প্রশ্নটি একটু ঘুরিয়ে দিয়েছে, কিন্তু প্রশ্নর অরিজিনাল যেটা প্রশ্ন তোমরা পড়েছো বইতে তা হচ্ছে শ্রেণী সমবায়ে তিনটি রোধের তুল্য রোধের মান নির্ণয় করো বা রাশিমালা লিখো, সেইটাই দিয়েছে। জাস্ট একবার দেখে নাও, এটা পারবে, সমস্যা নেই। R1 R2 R3 রোধ তিনটি সমান্তরাল সমবায়ে মূল বর্তনীর সঙ্গে এ বি প্রান্তে যুক্ত আছে। এ বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ হয়ে যাবে ভি এ মাইনাস ভিবি সমান ভি, এবং বর্তনীর মূল প্রবাহ মাত্রা I R1 R2 R3 প্রবাহ মাত্রা হয়ে যাবে I1 I2 I3। যেহেতু রোধগুলি সমান্তরাল সমবায়ে যুক্ত সেহেতু প্রত্যেকটি রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ সমান হবে। এরপর এই চিত্রটি কিন্তু তোমাদের অঙ্কন করতে হবে, ঠিক আছে। তিনটে রোধ R1 R2 R3 দেওয়া আছে এখানে, এবং সেটিকে সরলকরণ করে এটা তুল্য রোধ দিয়ে বলে দিয়েছি, আরপি করে দিয়েছি। তো ওহমের সূত্র থেকে আমরা পাই R1 রোধের ক্ষেত্রে V সমান I1 R1, সেখান থেকে I1 সমান হবে V বাই R1। একই রকমভাবে R2-র ক্ষেত্রে পাবো আমরা। তো এই যে মানগুলো পাচ্ছি I1 I2 I3, এইগুলোকে আমরা এবারে ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব? তো এখানে দেখো মোট প্রবাহ মাত্রা সমান কি হবে I1 প্লাস I2 প্লাস I3। এখানে মানগুলো এই তিনটে যে মান পেয়েছি সেই তিনটে মান আমরা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর এখানে আমরা দেখো V দেখছো কমন পাচ্ছি, তাহলে V কমন নিয়ে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, অর্থাৎ এখানে অনন্যগুলো পেয়ে গেলাম। যদি তুল্যরোধ আরপি হয় সেই ক্ষেত্রে কি হবে ভি সমান আই আরপি এবং আই সমান ভি বাই আরপি। তাহলে এটাও আমরা এখানে বসিয়ে দেবো এই মান, এবং এই মানটা থেকে আমরা এখানে কি করব বসিয়ে যদি দিই তাহলে ভি ভি কেটে যাবে, সেখান থেকে 1/আরপি এবং R1 প্লাস R2 প্লাস 1/R3, ঠিক আছে। তাহলে আমরা বলে দিতে পারি তুল্যরোধের অনন্যক সমান তিনটি রোধকের অনন্যকের যোগফল, তাই না? তাহলে আমাদের প্রমাণিত হলো। এরপর দেখো 4-8 যে প্রশ্নটি রয়েছে, 2.5 ওহম রোধ বিশিষ্ট একটি তামার তারের মধ্য দিয়ে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 ঘন্টা চললে কি পরিমাণ তাপ উৎপন্ন করবে? ফিউজ কোন তারের সঙ্গে যুক্ত থাকে? তো ফিউজ কোন তারের সঙ্গে যুক্ত থাকে সেটা তোমরা অবশ্যই জানো, নতুন করে বলার কিছু নেই। এটা বারবার হয়েছে এবিটি এর টেস্ট পেপারে, এমনকি পর্ষদের টেস্ট পেপারে হয়েছে। তোমাদের কাছে এটা হোমওয়ার্ক থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে এটা জানাবে, ঠিক আছে। এরপর দেখো এইখানে যে প্রথম অংশে পদার্থ দেওয়া আছে পরিবাহী রোধ আর যেটা দেওয়া আছে 2.5 ওহম এবং তড়িৎ প্রবাহ মাত্রা আই সমান দেওয়া আছে 0.5 অ্যাম্পিয়ার। তো প্রয়োজনীয় সময় 1 ঘন্টা, 1 ঘন্টাকে আমরা সেকেন্ডে নিয়ে আসব 3600 সেকেন্ড। এরপর জুলের সূত্র অনুসারে আমরা বলে দিতে পারি যে উৎপন্ন তাপ সমান H সমান I স্কোয়ার RT। I এর মান বসাবো, R এর মান বসাবো এবং T এর মান বসাবো। বসানোর পর যদি আমরা গুণ করে দিই তাহলে এখানে আমরা পেয়ে যাব H অর্থাৎ উৎপন্ন তাপ 2250 জুল, যেটা আমাদের উত্তর। ওকে, এরপর দেখো 4-4 অথবা বিবর্ধক কাচ হিসেবে উত্তর লেন্সকে কিভাবে আমরা ব্যবহার করব এর রেখাচিত্র সাহায্যে বলো। তো তোমরা বিবর্ধক কাঁচ হিসেবে যে আতস কাঁচ আমরা ব্যবহার করেছিলাম, ঠিক আছে, সেই আতস কাঁচ দিয়ে কোনো বস্তুকে যেভাবে দেখতাম, এই চিত্রটি কিন্তু তোমাদের বইয়ে আছে। তো বই থেকে চিত্রটা অঙ্কন করার চেষ্টা করবে। আমি জাস্ট যতটুকু আঁকতে পারলাম এখানে করে দিলাম, বই থেকে দেখে নেবে। ক্লিয়ার? তো প্রিয় ছাত্রছাত্রীরা আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।